Hello, my beloved students, learners, and the viewers. Let us come to our class again, the grammar class in English. In the last three classes, I had taken, I have already done the parts of speech, number one, number two, the article, and number three, the tense. In the last occasion, I had started the tense. I've already told you, explained before you the present and the past tense. Today we'll start the future tense only, and then only we can finish our task of tense. I told you earlier, and once again I'm telling you, tense is called the king of grammar. If you know tense so well, you can form the sentences as you require, as you wish, as you will. You can speak better, you can read better, you can communicate better, and write English as you like it. সুতরাং আমাদের টেন্সটা খুব ভালোভাবে করতে হবে। তোমরা মনে করে দেখো, আগের দিনে লাস্ট দুটো আমার ক্লাসে আমি করেছিলাম প্রেজেন্ট টেন্স, তারপরে পাস্ট টেন্স, আজকে আমরা ফিউচার টেন্স করব। টেন্স যে জানবে, পৃথিবীর যে কোনো ট্রান্সলেশন তার কাছে কঠিন মনে হবে না। আমি আবার একটু রিপিট করছি, গতদিনে বলেছিলাম যে টেন্স ব্রডলি তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তিনটে প্রিন্সিপাল টেন্স রয়েছে। আমরা এর আগের দিন করেছিলাম, একটু মনে করে দিই আমরা আবার। প্রেজেন্ট টেন্সের চারটে ফর্ম করেছিলাম: present indefinite, present continuous, present perfect, and present perfect continuous. In the past tense too, we had done earlier these are four things: past indefinite, past continuous, perfect, and past perfect continuous. Today we'll start the future tense. There are also four future tenses, like the present and the past, that is future indefinite or simple future, future continuous, future perfect, and future perfect continuous. তো তোমাদের একটা কথা বলে দিই, এই যে fourth tense আছে future perfect continuous, this is no longer in use now. The present grammarians say that it is not used in practical purposes, so it has been ignored. তাহলে ফিউচারে আমরা তিনটে টেন্স করব: ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার যেটাকে বলি, ফিউচার কন্টিনিউয়াস, অ্যান্ড ফিউচার পারফেক্ট। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা বাদ যাবে আমাদের, বিকজ it has no practical use nowadays. I tell you, এ নিয়ে নানান রকম মতদ্বৈততা থাকতে পারে বিভিন্ন গ্রামারিয়ানদের মধ্যে, কিন্তু মেজরিটি বলছে এই যে ফোর্থ টেন্সটা আছে ফিউচার টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, it is no longer in vogue, no longer is used for practical purposes, so it has been ignored. তাহলে আমরা তিনটে করব, এবং তারপরে তোমাদের বলবো যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স তিনটেকে একসাথে রাখবো আমরা। লেট আস প্লেস দেম সাইড বাই সাইড and do it by comparison, because comparative study is the best way, best method of studies different things in a single manner. তাহলে আমরা ফিউচারে চলে যাচ্ছি। ফিউচার ইনডিফিনিট কাকে বলবো? যে কাজ
হবে, এখনো হয়নি। দেখবে বাংলার বাক্যের শেষে ব, বে, বা এগুলো থাকবে। আমি যাব, তুমি যাবে, তারা আসবে, আমি খাবো। তাহলে ভার্বের কোনটা লাগবে? এটা আমাদের এখানে V1টা। এর আগের দিন বলেছি, আবার রিপিট করছি, ভার্ব হচ্ছে আমাদের শিব ঠাকুর। শিব ঠাকুর ছাড়া যেমন কোনো যজ্ঞ হয় না, পুজো হয় না, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। অন্য কিছু নাও থাকতে পারে, শুধু একটা সাবজেক্ট থাকলেই আর ভার্ব থাকলেই সেন্টেন্স তৈরি করা যায়, অন্য কোনো কিছু দরকার নেই। কিন্তু ভার্ব নেই তো সেন্টেন্সও নেই, এটা মনে রাখতে হবে। ভার্ব এত ইম্পর্টেন্ট। সে ভার্বের তিনটে রূপ আমরা আছে জানি, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আমরা V1, V2 এবং V3 এর আগে বলেছি, এইভাবে আমরা মুখস্থ করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আমি কাল দিল্লি যাব, বো, ওই বো, বে, বা, বো এগুলো দিয়ে থাকবে ফিউচার ইনডিফিনিট, এটা ধরতে হবে তোমাদের। তাহলে কাল আমি দিল্লি যাব, আই শ্যাল গো টু দিল্লি টুমরো। তাহলে কি হবে? শ্যাল বা উইল বসবে। শ্যাল কোথায় বসবে? শ্যাল বসবে আয়ের বেলায়। আমি বলেছিলাম আমি, আমরা, আই অ্যান্ড উই, এই জায়গায় শ্যাল। আর তুমি, তোমরা, এই জায়গায় এটা সেকেন্ড পারসন। তাহলে এই বাদে আই অ্যান্ড উই, এই জায়গায় শুধু আমরা শ্যাল দেব, আর বাকি সমস্ত জায়গায় উইলে চলবে। যদিও আজকাল নতুন ইংলিশের ধরন পাল্টায়, টেকনিক পাল্টায়, বিভিন্ন যুগে যুগে আজকাল আজকাল আর শ্যাল কেউ ব্যবহার করতে চায় না, সবই উইল। আইয়ের সময় উইল, ইউ উইল, দে উইল, সমস্ত জায়গায় উইল। কিন্তু এখানে গ্রামাটিক্যালি ইট ইজ নট কারেক্ট, আই টেল ইউ। উইল এবং শ্যালের পার্থক্য আছে, কিন্তু আমি সেই পার্থক্যে পরে যাচ্ছি। তাহলে কি হবে? আই শ্যাল গো টু দিল্লি টুমরো। তাহলে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল হবে, আই এবং উইলের পরে আই এবং উই, আমি এবং আমরা, এরপরে হবে শ্যাল। সেই বিখ্যাত গানটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম। আই আর উই এর পরে শ্যাল বসবে, আর বাকিগুলোতে উইল দিলেও চলবে। ওকে? তাহলে তোমরা মেলাতে থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট এর সাথে এই ফিউচার ইনডিফিনিটের তফাৎ। এরপর কিন্তু আমরা নিয়ে বসবো পরের ক্লাসে, আমরা তিনটে আমরা কম্পারেটিভ অ্যানালিসিস, কম্পারেটিভ স্টাডি আমরা করব। ওকে? তাহলে আমি কাল দিল্লি যাব, আই শ্যাল গো টু দিল্লি টুমরো। ওকে? ইউ উইল কাম টু আওয়ার হাউস টুমরো। I shall take my tiffin after an hour. 1 ঘন্টা পরে আমি আমার টিফিন খাবো। I shall take my tiffin, shall। তাহলে shall বা will, আর V1 বসবে। go, went, gone, গোটা হবে V1টা। তাহলে সাবজেক্ট প্লাস shall বা will প্লাস V1, কমপ্লিট ফিউচার ইনডিফিনিট টেন্স। তোমাদের বারবার বলছি, ভার প্রায় 150টা ভার আমি লিস্ট তোমাদের দিয়ে দেব। যাওয়া, খাওয়া, নাওয়া, করা, পড়া, বলা, চলা, মারা, কাউকে অপমান করা, এই যে কাজ করার ভার প্রায় 150টা, 150 verbs you have to do if you want to make the sentences, if you speak with others, if you have to correspond with others, you have to remember at least 150 verbs, I say, with all their forms, conjugation forms, present, past, past participle. Okay? V1, V2, V3. Acha, let's come back to the second one. Future
কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস আমরা কি দিয়ে করব? এর বাংলাটা আগে কি শুনি? আমি যেতে থাকবো, আমি করতে থাকবো, আমি তাকে বলতে থাকবো, আমি যেতে থাকবো, তুই তারপরে আসিস, আমি এই কাজটা করতে থাকবো, তারপরে যে আসে আসবে। এই রকম কথাগুলো, আমি যেতে থাকবো। এখানে তাহলে আই শ্যাল বি গোয়িং, তাহলে কি হবে? সাবজেক্ট শ্যাল বি অর উইল বি আর ভার্বে ভি ওয়ান এর সাথে আইএনজি। মনে করতে থাকো প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই এম গোয়িং। আর তাহলে ফিউচার কন্টিনিউয়াস, আই শ্যাল বি গোয়িং। পাঁচটা যদি ধরি, আই ওয়াজ গোয়িং বা দে ওয়ার কামিং, ওয়াজ বা ওয়ার ছিল। আর এখানে শ্যাল বি বা উইল বি এবং ভার্বের ভার্ব ওয়ান ভি ওয়ান এর সাথে আইএনজি। আই শ্যাল বি গোয়িং, ইউ উইল বি কামিং। ওকে, থার্ডটা কি আছে আমাদের? ফিউচার পারফেক্ট। এই ফিউচার পারফেক্টটা হচ্ছে দুটো কাজ ভবিষ্যতে চলবে, তার যেটা আগে চলবে সেটা আগে ব্যবহার করব আমরা, তার সাথে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ দিতে হবে। আই শ্যাল হ্যাভ গন দেয়ার বিফোর দে উইল কাম। এর বাংলাটা একটু অদ্ভুত। আমি গিয়ে থাকবো, সে আসার আগে আমি গিয়ে থাকবো, ওরা বলার আগেই আমি এই কাজটা করে থাকবো। এই যে করে থাকবো, বলে থাকবো, ওকে হয়তো আমি কিছু দিয়ে থাকবো, ও চাওয়ার আগেই ওকে কিছু দিয়ে থাকবো, এর খুব বেশি ইউজ নেই। 5 to 10% ইউজ ইন বেঙ্গলি। কিন্তু তবু আমরা এটাকে বাদ দিইনি, আমরা এটাকে কিন্তু করছি। তাহলে কি হবে? আই শ্যাল হ্যাভ গন দেয়ার বিফোর দে উইল স্টার্ট। তারা স্টার্ট করার আগেই আমি ওখানে গিয়ে থাকবো। হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর ইউ উইল কাম। তুমি আসার আগেই সেই কাজটা করে থাকবে। ওকে, তাহলে কি হলো? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ আর V3 past participle of the verb. I shall have done, he will have done, they will have started. তাহলে shall have, will have এবং V3 এখানে বসবে। খুব সোজা। চতুর্থ ফর্মটা আমরা বাদ দিয়ে দিয়েছি। আমরা বললাম এটা নিয়ে কন্ট্রোভার্সি থাকবে। আর মেবি many controversies like this. Some grammarians are telling that no, it is of use, it should be used also, we cannot ignore it. But a majority of the grammarians are telling that they are in the opinion that this has no practical purposes nowadays, so it is to be deleted, is to be ignored, it should not be used at all. আমিও বলছি তোমাদের, এই অহেতুকভাবে কনফিউশন তৈরি করে বাড়ানোর কিচ্ছু দরকার নেই, কারণ এই ফোর্থ যে ফিউচার টেন্সটা আছে তার ব্যবহার নেই প্রায়। থার্ডটাই যে আছে তারই ব্যবহার ভীষণ কম। ফিউচার পারফেক্ট যেটা বললাম, তুমি আসার আগেই আমি এই কাজটা করে থাকবো, খুব ইউজ হয় না। 5% to 10% ম্যাক্সিমাম, তবু আমরা এটা রেখে দিয়েছি। এবারে বলছি নেক্সট তোমাদের কাজ যেটা সব থেকে বড় হবে, এই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তাহলে টোটাল আমরা 11টা করলাম। 4 plus 3, 4 plus 4 plus 3, প্রেজেন্টে 4, পাস্টে 4 এবং ফিউচারে 3।
total 11 tenses we have done now. এবং now it is your duty to juxtapose it. You place it side by side and have a comparative study so that you can well better, you can know better, and you can understand the commonness or the difference among these tenses. আমরা তাহলে এই তিনটে টেন্সকে একসাথেই করতে পারবো। প্রেজেন্ট ইনডিফিনিট রাখো বাদিকে, পাস্ট ইনডিফিনিট মাঝখানে রাখো, ডান দিকে ফিউচার ইনডিফিনিট। দেখো কিভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক সেরকম এই চারটে আর এই তিনটে ফিউচারের তিনটে দুজনের সাথে কম্পেয়ার করো, তিনটে টেন্সের সাথে তোমরা কম্পেয়ার করো, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, so that in a very short period of time you can well memorize it. Because I told you the tense is the king of the grammar. If we know the tense, we can form the sentences as we like it. We can speak with others, we can write sentences, we can write correspondence and communication with others if we know the tense. My beloved students, learners and the viewers, এবারে যে কথা বলবো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি এর আগের দিন বলেছি, স্কুল থেকে যেদিন ট্রান্সলেশন উঠে গেছে সেদিন ইংরেজির ভাগ্যকে শেষ করে দেওয়া হয়েছে ইংলিশকে। নো ট্রান্সলেশন, নো ইংলিশ। কারণ ট্রান্সলেশন করতে গেলে টোটাল গ্রামারটা চলে আসবে, তার সাথে আসবে ভোকাবুলারি। তোমাদের অন্তত আমি বলে দিচ্ছি 4 থেকে 5,000 ওয়ার্ড স্টক ভোকাবুলারি তোমাদের করতে হবে। সেগুলো পাবে কোথায় আমি তোমাদের বলে দেব। বিভিন্ন স্টোরি বুকস আছে, আপাতত সেগুলো নাও, তারপরে আমি বলে দেবো স্টেপ বাই স্টেপ। আমরা ইংলিশ পেপার রিডিং এর দিকে চলে যাব। ইংলিশ পেপার পড়বো আমরা, যেটা সমুদ্র ইংরেজির। তাহলে তার আগে আমরা কি করব, গ্রামারটা আমরা খুব ভালো করে শিখে নেব। এর আগের দিন আমরা কি করেছি, পার্টস অফ স্পিচ করেছি, তারপরের দিন আমরা করেছি আর্টিকেলস করেছি। আজকে আমরা শেষ করলাম টেন্সের সবকটা ফর্ম, আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার আমরা কমপ্লিট করলাম। এরপরে যাব আমরা এই ভয়েস চেঞ্জ, চেঞ্জ অফ ভয়েস। ভয়েস কাকে বলবো এবং কিভাবে চেঞ্জ করতে হয় ভয়েস, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কি করে যাব। স্পোকেন ইংলিশে বিশাল দরকার লাগবে এই ভয়েস চেঞ্জটা। অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, সেকেন্ডের মধ্যে ট্রান্সফার করতে হবে, আমাদের কনভার্ট করতে হবে, ভীষণ দরকার লাগবে স্পোকেন ইংলিশে। তারপরে চলে যাব ন্যারেশনে, স্পিচ ন্যারেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ করব। তারপরে চলে যাব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এবং আরো টুকিটুকি অতগুলো জিনিস তোমাদের আমরা আরো দিয়ে দেব, so that you will be well equipped in grammatical portion of English. And if you know the grammar better, we'll be able to speak better with a full confidence within ourselves. তাহলে এই পরপর গ্রামার, নেক্সট ভয়েস চেঞ্জ। My dear friends, my beloved students, learners and the viewers, কোনো ক্লাস মিস করা যাবে না। এর পরে আমরা ধরবো ভয়েস চেঞ্জ। সেখানে নতুন নতুন টেকনিক থাকবে, কি করে ভয়েস চেঞ্জ করা যায়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, কত দ্রুত এবং কত রকমের করা যেতে পারে। আমি প্রায় 50 রকমের দিয়ে দেবো ভয়েস চেঞ্জ কিভাবে হবে, বিভিন্ন ভাবে। কারো কোনো অসুবিধা হবে না, ওর বাইরে খুব কমই আছে। প্রচুর স্টাডি করে এই জিনিসটা করা হয়েছে। ভয়েস চেঞ্জ নেক্সট আমরা ধরবো, তারপরে আমরা ন্যারেশনে যাব, তারপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, অ্যাফার্মেটিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে কিভাবে নেগেটিভ, নেগেটিভ থেকে অপটেটিভ। এই যা সেন্টেন্স গুলো আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স,
আমরা কিভাবে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে চেঞ্জ করব উইদাউট চেঞ্জিং দ্য মিনিং চেঞ্জ না করে, so that we can play with the English, we can twist the English, we can dance with English as we like it. সেই জায়গায়, সেই কনফিডেন্সের জায়গায় আমাদের যেতে হবে। এবং আমি প্রচুর ওয়ার্ড তোমাদের দিয়ে দেব। এমনি ভার্ব থেকে তোমরা 150 প্রায় ভার্ব পেয়ে যাচ্ছ, ওয়ার্ড স্টকের মধ্যে থাকছে। তারপরে তোমাদের গ্রুপ ভার্ব দেব, তোমাদের তারপরে দেব আমি বিভিন্ন প্রিপোজিশন, প্রায় 150 প্রিপোজিশন আমাদের করতে হবে। কোথায় কল অন, কোথায় কল অফ। এবং আমাদের যে এরপরে আছে গ্রুপ ভার্ব গুলো, বি আর উইথ, কল অফ, এই যে দুটো জোড়ায় জোড়ায় আসে গ্রুপ ভার্ব, এগুলো করব। এবং তারপর করতে হবে ফ্রেজেস এন্ড ইডিয়মস। ফ্রেজ, bolt from the blue, বিনা মেঘে বজ্রপাত। The news of death of his father came as a bolt from the blue, তার বাবার মৃত্যু এলো যেন বিনা মেঘে বজ্রপাত। A bolt from the blue। আর তারপরে যেগুলো আমরা কথায় খুব বলি, ইডিয়মস গুলো, ইট মারলে পাটকেলটি খেতে হবে, টিট ফর ট্যাট, যেমন বাপ তেমন বেটা, লাইক ফাদার লাইক সান। এইরকম প্রায় 50টা তোমাদের দিয়ে দেবো। তাহলে ফ্রেজ, ইডিয়মস থাকবে, প্রিপোজিশন থাকবে, গ্রুপ ভার্ব থাকবে, এমনি ভার্ব প্রায় 150 করব, প্রচুর স্টক থাকবে। এবং তারপরে আমরা কিভাবে আস্তে আস্তে ইংরেজি কথা বলার দিকে আমরা কিভাবে যাব, তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে। বিশেষ করে যারা বেঙ্গলি মিডিয়াম থেকে আসছো, ইংরেজির উপর প্রচন্ড উইকনেস, স্পোকেন ইংলিশের উপর প্রচন্ড উইকনেস, কোনো ফ্লুয়েন্সি নেই, বলতে পারো না এবং লিখতেও পারো না, অনেকে প্রচুর ভুল করা হচ্ছে। তো আমি আগে লেখার উপর জোর দেবো। আগে write it correctly before speaking English, write English correctly with the full support of the grammar, আগে এটা করতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারবো? আমরা গ্রামারকে ব্যবহার করব, প্রচুর ভোকাবুলারি থাকবে, আমাদের স্টক অফ ওয়ার্ডস থাকবে, সেইগুলো নিয়ে আমরা তারপরে যে টপিকস আমরা দেব, যে সাবজেক্ট অফ ডিসকাশন থাকবে, মনে করো দিলাম নিড অফ ফ্রেন্ড ইন আওয়ার সোশ্যাল লাইফ, আমাদের সামাজিক জীবনে বন্ধুর কি প্রয়োজন। তাহলে তোমাদের কি তৈরি করতে হবে? তোমাদের আউটলাইনটা তৈরি করতে হবে, ফটোর ফ্রেমটা। ফ্রেমের ভেতরে তো ঠাকুরের ছবি থাকবে, কি কারো ছবি থাকবে, কি ন্যাচারাল ভিউ থাকবে, কিন্তু আউটলাইনটা তোমাদের তৈরি করতে হবে। কিন্তু সেই আউটলাইনটা করার মুন্সিয়ানা আছে। ইট রিকোয়ার সাম কনসেপশন ইন দ্য মাদার টাং। এই জন্য বলা হয় যে যে নিজের মাতৃভাষায় ভালো, সে পৃথিবীর যে কোনো ভাষা তার কাছে কঠিন হবে না, যে কোনো ভাষায় তার উৎপত্তি হতে পারে। এই জন্যই বলা হয়, কারণ এই কনসেপশন দরকার। এই যে আমি বললাম যে আমার বন্ধুর কি প্রয়োজন আছে, তাহলে তোমাকে যদি আমি বলি এটা লিখতে, নিড অফ ফ্রেন্ড ইন আ সোশ্যাল লাইফ, তাহলে কি কি দেব আমরা? ধরো আমরা এক পাতার মধ্যে আমরা 20টা সেন্টেন্সের মধ্যে যদি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে বন্ধু কি, ভালো বন্ধু কাকে বলে, খারাপ বন্ধু কাকে বলে, বন্ধুর কি প্রয়োজন আছে, বন্ধু আমাদের কি করতে পারে উপকার, কি সর্বনাশ করতে পারে, এবং পরে তোমার নিজস্ব মন্তব্য, ইয়োর ওন রিমার্ক, কনক্লুশন, সেই কনক্লুশনটা তোমাকে লিখতে হবে। এইটা করে তোমার আউটলাইনটা তৈরি করতে হবে। তাহলে শুধু ট্রান্সলেশন করলেই হবে না। ট্রান্সলেশন জানার পরে এই যে চট করে আউটলাইন, ধরো তোমাদের মাছ সম্পর্কে ফিশ লিখতে দিলাম, বললাম যে 5 মিনিটের মধ্যে আমাকে 15 লাইন লিখে দিতে হবে। তুমি কি করবে? তাহলে খুব চট জলদি মাছ সম্পর্কে ভেবে নিতে হবে কি কি লিখবো মাছ সম্পর্কে।
এটা এটা ওটা ওটা কোনো কিছু বাদ না যায়, অল্প অল্প করে সবকটা টাচ করে দেবে। এই সার্কেলটাকে তোমাকে কমপ্লিট করতে হবে, বৃত্তটা। এটা যে যত তাড়াতাড়ি করবে সে তত তাড়াতাড়ি ট্রান্সলেশন পারবে। এবং তোমাদের বলি, ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়ামের ছাত্রছাত্রীদের মধ্যে পার্থক্য হচ্ছে এই, ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা যখন কথা বলে একজনের সাথে আরেকজন, কোনো ট্রান্সলেশনের প্রয়োজন পড়ে না, কোনো কনভার্সনের প্রয়োজন পড়ে না ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, কারণ তাদের শুনে 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 মুখস্থ হয়ে গেছে। 6 ঘন্টা 7 ঘন্টা স্কুলে থেকে বাড়িতে বাবা মার সাথে ইংরেজিতে কথা বলে, বন্ধু বান্ধবের সাথে কথা বলে, সেগুলো মুখস্থ হয়ে গেছে। যদিও বলবো ভালো ইংরেজি লেখা কিন্তু কঠিন, খুব কম ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা ভালো ইংলিশ লিখতে পারে, আমি এটা বলছি। কলোকিয়াল ইংলিশে হয়তো ভালো বলতে পারে, তাদের ফ্লুয়েন্সি আছে, স্পিড আছে, কিন্তু ভালো ইংরেজি লেখাটা কিন্তু কঠিন। বেঙ্গলি মিডিয়ামের ছাত্রছাত্রী যারা ইংলিশের জন্য রোজ কান্নাকাটি করছে, আমার জীবন বৃথা চলে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না, আই কান্ট স্পিক ইংলিশ, আই কান্ট রিড রাইট ইংলিশ, তাদের জন্য বারবার বলছি আমি, ট্রান্সলেশন মেথড ইজ দ্য বেস্ট আনপ্যারালাল মেথড স্টিল নাও। এছাড়া কোনো গতি নেই। আমি ট্রান্সলেশন মেথডটাই তোমাদের ধরাবো, এবং 200 ট্রান্সলেশন করে দেওয়া থাকবে যেখানে যার বাইরে কোনো সেন্টেন্স হতে পারে না, সেটা তোমাদের কিন্তু খুব ভালোভাবে বুঝে নিতে হবে। সেটা সেই জিনিসগুলো আমি তোমাদের 200 সেন্টেন্স দিয়ে দেবো তোমাদের, বাংলা বাক্য, সেখান থেকে ইংলিশে কিভাবে কনভার্ট করেছি, ওটা দেখে যে কোনো কিছু তোমরা করতে পারবে। তার সঙ্গে তোমার তো বিশাল নলেজ হয়ে যাচ্ছে ধীরে ধীরে গ্রামারের উপরে। সুতরাং আমাদের এটা মুশকিল হবে না, আমরা তাহলে দ্রুত ট্রান্সলেট করতে হবে। তাহলে যে যত তাড়াতাড়ি ট্রান্সলেট করতে পারবে সে তত তাড়াতাড়ি কথার দিকে যেতে পারবে। এবারে তাহলে আমার মুখে ভাষা কিভাবে আসবে, স্পোকেন ইংলিশটা কিভাবে আসবে? এটা কি স্পোকেন ইংলিশ? খায় না মাথায় দেয় কি এটা? ইংরেজিতে কথা বলা। আমরা যারা বাঙালি আছি আমরা বাংলা ভাষায় কথা বলি। বেঙ্গলি মিডিয়ামে যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, বেশিরভাগ ছাত্রছাত্রী বেঙ্গলি মিডিয়ামে পড়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা আমি বলছি। তো তারা সবসময় বাংলা শুনছে, স্কুলে বাংলা বলছে, বাড়িতেও শুনছে, ইংলিশ আর বলা হয় না। তাই তাদের ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, তাদের ফ্লুয়েন্সি আনতে গেলে, if they want to speak English very fluently, তার জন্য আমি আছি, এসবি সরকার। আমি তোমাদের জন্য আছি। those who are hailing from Bengali medium schools can't speak English well, কিন্তু তার আগে ইংলিশ লেখাটা জানতে হবে, গ্রামারটা জানতে হবে, শুদ্ধভাবে লেখার পরেই কিন্তু বলার দিকে যেতে হবে। তা না হলে কিন্তু আমরা ভালোভাবে ইংরেজিটাকে আয়ত্ত করতে পারবো না। তাহলে কি করব? এরপরে আমাদের করতে হবে কি, আমি তোমাদের বলে দেবো, স্টোরি বুক, গল্পের বই। ছোটবেলায় ইংরেজিতে খুব পড়েছি আমরা, শেফার্ড অ্যান্ড দ্য টাইগার, সেই রাখাল বালক আর বাঘের গল্প পড়েছি আমরা। দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস, খরগোশ এবং কচ্ছপের গল্প আমরা শুনেছি। সেই গল্পের বই ইংলিশে একদম 6-7 স্ট্যান্ডার্ডের, একদম ছোট সোজা গল্পের বইগুলো, ক্লাস 5-6 এর। আমি বাজারে প্রচুর বই আছে এরকম, তোমাদের বলে দেবো, সেগুলো নিয়ে এসে প্রথম যে কাজটা হবে, যে গ্রামার গুলো তোমরা শিখলে, পার্টস অফ স্পিচ দিয়ে শুরু করেছিলাম আমরা আমাদের গ্রামারের জীবনটা, সেখান থেকে পার্টস অফ স্পিচ খুঁজে নিতে হবে, কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। Once upon a time there was a lion in a forest. The lion was a very, very dangerous. Every day he wanted to kill one animal. এই যে এই কথাগুলো দিয়েছে গল্পের বইটাতে, প্রত্যেক দিন একটা করে প্রাণীকে দিতে হতো সিংহকে খাবার জন্য। তাহলে এইখান থেকে দেখো তোমরা থিওরির সাথে প্র্যাকটিস কিভাবে মেলাতে পারবে। প্রত্যেকটাকে ধরো তুমি, কোনটা নাউন, কোনটা প্রোনাউন, এর থেকে সোজা কিন্তু আর কোনো মেথড নেই, আমি বলে দিচ্ছি তোমাদের।
কোন স্কুলে আজ এইভাবে শেখাচ্ছে না, কোন রকমে ছেড়ে দেওয়া হচ্ছে, 50-60 নম্বর পেয়ে যাচ্ছে, কিচ্ছু জানে না ইংরেজির। কথা বলতে তো দূরের কথা, দুটো ইংরেজি লিখতে পারে না, বলবে কি? তাহলে মেথডিক্যাল অ্যাপ্রোচ চাই। উই মাস্ট হ্যাভ সাম মেথডিক্যাল অ্যাপ্রোচ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, স্পিক ইংলিশ বেটার। তাহলে আমাদের করতে হবে কি, সেখান থেকে পার্টস অফ স্পিচ গুলো ধরো, ওটা নাউন, প্রোনাউন, ভার্ব আর অ্যাডজেক্টিভ ধরো। তারপরে দেখো সেন্টেন্স ফরমেশন কিভাবে হয়। আমি বলেছি প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। আমরা যেটাকে বলি সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাকে বলে প্রেডিকেট। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, SVO, এই যে ফর্মুলাটা, আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট এন্ড আদার্স যা থাকবে। এইবারে মিলিয়ে দেখো ওই সিংহের গল্পর সাথে ওরা কিভাবে তৈরি করেছে সেন্টেন্স গুলো, ঠিক এরকম কিনা। তারপরে ধীরে ধীরে দেখো কিভাবে প্রিপোজিশন ব্যবহার করেছে, কিভাবে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন কিভাবে ব্যবহার করেছে, সব বুঝতে পারবো এই ছোট বই থেকে, ক্লাস 5-6 স্ট্যান্ডার্ডের। ওর দাম অনেক, মানে আমি মেটেরিয়াল ভ্যালু বলছি, প্রাইস ভ্যালু বলছি না আমি। তাহলে এটা করতে পারলে, এবং কিভাবে করতে হবে, যারা বেঙ্গলি মিডিয়াম থেকে এসছো তাদের বাংলা বলতে 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 বলতে, শুনতে 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 শুনতে, এটা বিজ্ঞানের ব্যাপার বলে দিচ্ছি সবাইকে। এবং আজকে যারা গার্ডিয়ান যারা শুনছেন, বাবা মা তারা যদি থেকে থাকেন আজকে ভিউয়ারদের মধ্যে, অবশ্যই শুনবেন। যারা ছেলে মেয়ের সাথে ইংরেজিতে কথা বলতে পারছেন না বাড়িতে, তাদের ছেলে মেয়েদের এই টাস্কটা দিয়ে দিন। প্রতিদিন তার একটা ছোট্ট গল্পের বই থেকে, once upon a time there was a lion in a forest. The lion was very dangerous. Every day he wanted one animal to kill. তাহলে এটা পড়া, জোরে জোরে পড়তে হবে। কারণ বাংলা বলতে বলতে এমন হয়ে গেছে, এই ঠোঁট, জিভ, দাঁত, মাড়ি বাংলাতে নিয়ে নিয়েছে পুরো, বা যারা হিন্দি আছে হিন্দিতে নিয়ে নিয়েছে, যারা হিন্দি স্পিকার আছে, হিন্দি স্পিকিং পিপল, সেইখানে বসাতে হবে ইংরেজিকে। আমরা যেমন টিয়া পাখি আর ময়না পাখিকে দাঁড়ে বারবার বসাই, নালে উড়ে চলে যায়, দাঁড়ে বারবার বসাতে হবে। ইংরেজিটাকে দাঁড়ে, ঠোঁটে, জিভে, দাঁতের মাঝখানে বারবার বসাতে হবে। কিভাবে? যেমন নাকি সারে গামা পাধা নিশা যারা গান গায় তারা যেভাবে চর্চা করে, গলা সাধে, সারে গামা পাধা নিশা সানি ধাপা মাগারেসা, চিৎকার করে চিৎকার করে ইংরেজি বইটা পড়তে হবে, গল্পের বইটা। মনে মনে পড়ার দিন শেষ, জোরে জোরে বলতে হবে। কেন? ওই শব্দগুলো, ইংরেজি শব্দগুলো তোমার কাছে অপরিচিত, তোমার দাঁত, জিভ, ঠোঁট, মাড়ি, মুখ এর সাথে অপরিচিত, ওটা নিতে পারে না ইংরেজিগুলো, খালি বাংলায় নিতে পারে, বা হিন্দি ভাষীদের জন্য হিন্দিটাই নিতে পারে। তাহলে জোর করে ইংলিশটাকে বসাতে হবে, সেই জন্য জোরে জোরে পড়তে হবে ওটাকে রেগুলার, অন্তত 45 মিনিটস, ইফ নট মোর। ইউ হ্যাভ টু রিড আউট। রিড আউট মানে জোরে জোরে পড়া, রিড আউট করতে হবে এটাকে। Once upon a time there was a lion in a forest. It was very very dangerous. Each and every day he wanted some animal to kill. এই যে জোরে জোরে পড়তে হবে, তাহলে দেখা যাবে আমাদের দাঁত, মুখ, মাড়ি, জিভ এর সাথে ইংলিশটাকে আস্তে আস্তে আমরা বসিয়ে দেবো। এবং ধীরে ধীরে এই স্পিডটা বাড়াও। টাইপরাইটার মেশিনে যারা টাইপ করে, এখন উঠে গেছে কম্পিউটার আসার পরে। আগের দিকের যুগের কথা চিন্তা করো, আমার বাবা, দাদা, কাকা সেই সময় যার স্পিড একদমই ছিল না, প্রথম 7 দিন শিখছে, তারপরে 1 মাস, 2 মাস, 3 মাস টাইপরাইটার মেশিনে ঝড় উঠে যেত। 6 মাস পরে, 8 মাস পরে বিশাল 60-70 স্পিড চাকরি পেয়ে যেত। ইংলিশটা বলতে 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 ওই গল্প বইটা জোরে পড়তে পড়তে আগে ওয়ার্ড গুলো তো বসুক মুখে। দ্বিতীয় ফাংশন কি থাকবে, কি উপকারিতা আমাদের, সেখান থেকে ওয়ার্ড গুলো আমি পাচ্ছি, আননোন ওয়ার্ড, অজানা যে ওয়ার্ড গুলো, সঙ্গে সঙ্গে একটা ডায়েরি নাও,
ডায়েরিতে লিখে রাখো, মানে ওয়াইল্ড অ্যানিমাল, ওয়াইল্ড মানে বন্য, WILD, তাহলে ওয়াইল্ড কথাটা সঙ্গে সঙ্গে লিখে রাখো, বন্য। তোমার স্টক অফ ওয়ার্ড চাই, ভোকাবুলারি 6000 ভোকাবুলারি চাই, বিকজ উই হ্যাভ টু ডান্স উইথ ইংলিশ, উই হ্যাভ টু মেক টুইস্ট উইথ ইংলিশ, উই হ্যাভ টু ডু এনিথিং উইথ ইংলিশ অ্যাজ ইউ লাইক ইট। এবং সেটা করতে গেলে সেই সেলফ কনফিডেন্সের জায়গায় তোমাদের আসতে হবে, প্রচুর স্টক অফ ওয়ার্ড থাকতে হবে। একটা ওয়ার্ড থাকলে হবে না, সিনোনিম অ্যান্টোনিম লাগবে, সমচ্চারিত শব্দ, বিপরীত শব্দ, এগুলো আমাদের শিখতে হবে। এর জন্য প্রচুর ছোট ছোট বই আছে, আমি সমস্ত নাম বলে দেবো, কিন্তু যারা শিখবে তাদের কিন্তু, যার ইচ্ছা আছে তাকে শিখতে হবে। এবং মা বাবাকে বারবার বলছি যে যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ে ভাবছে আমার জীবনটা বৃথা গেল, নো, ইট ইজ নট সো। ডোন্ট বি ভেরি উইক, ডোন্ট বি সেন্টিমেন্টাল, আই টেল ইউ। You can read, write and speak English better even a student from English medium school or college, I tell you, I give you the guarantee. তাহলে এইভাবে জোরে জোরে পড়তে হবে। এইবারে সমস্ত বোঝার পরে বইটাকে বন্ধ করে দাও, বন্ধ করে দিয়ে মনে করো তোমার কাছে কিছু বাচ্চা ছেলে মেয়েরা এসছে গল্প শোনার জন্য, তোমার কাছে চিলড্রেন অডিয়েন্সও আছে, সব বাচ্চারা বসে আছে, অডিয়েন্স ফুল অফ চিলড্রেন। তারা বলছে কাকু আমাদের একটা গল্প বলো ইংরেজিতে। এবারে তুমি যে সিংহের গল্পটা পড়লে ওদের কাছে বলার চেষ্টা করো, প্রথমে ধীরে ধীরে, তাড়াতাড়ি আসবে না, তুমি ভুলে যাবে। প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই করে করে তোমাকে শেষ পর্যন্ত স্পিডটা কিন্তু বাড়িয়ে যেতে হবে। ধীরে ধীরে যখন স্পিডটা বাড়তে থাকবে দেখবে আস্তে আস্তে স্পিড বেড়ে গেছে। তারপরে আসবে বন্ধু, 3-4 জন বন্ধুকে একসাথে রাখো, লাইক মাইন্ডেড ফ্রেন্ডস হু ওয়ান্ট টু লার্ন ইংলিশ, স্পিক ইংলিশ, তাকে আনো, তাদের সঙ্গে গ্রুপ ডিসকাশনে বসো, তাদের সাথে কথা বলো, অন্তত 45 মিনিট থেকে 1 ঘন্টা ডেইলি তাদের সঙ্গে চর্চা করো ইংলিশ। কে যোগাবে তোমাকে? ট্রান্সলেশন। তাহলে বাংলা থেকে ইংলিশে আনতে হবে ট্রান্সলেশন, এবং সঙ্গে সঙ্গে আমাদের ব্রেন, হিউম্যান ব্রেন ইজ সো পাওয়ারফুল, it is 100 times more powerful than any machine, I tell you. এই করতে করতে তোমরা শেষে দেখতে পারবে একটা দিন খুব তাড়াতাড়ি তোমরা কনভার্ট করতে পারছো ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, একদম সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে। তখন আর কিন্তু তোমাদের আর ট্রান্সলেট করতে হবে না বেঙ্গলি টু ইংলিশ, সরাসরি একদম যেটা মনে ভাববে সেটা ইংলিশে এক্সপ্রেস করবে তোমরা। দিস ইজ দ্য ওয়ে অফ স্পোকেন ইংলিশ, learning English better. So, my beloved students, my viewers and the learners, so let me take leave for today, and in the next class I will take the important class like the voice change, narration, transformation of sentences. Please wait up till then. Thank you very much.